পৃষ্ঠা ৫১। বঙ্গজীবনে বাংলা পঞ্জিকা এবং বিতর্ক, নিলয় কুমার সাহা। উদ্ধৃতি শুরু। বাংলা পঞ্জিকা যে গবেষণার বিষয় হতে পারে, আমার এই ভাবনার জন্ম হয় ১৯৯৬ সালে লোকসংস্কৃতি গবেষণা পরিষদের সম্পাদক ডক্টর সনত কুমার মিত্র মহাশয়ের সান্নিধ্যে। তাঁর আহ্বানে সাড়া দিয়ে ১৯৯৮ সালে লোকসংস্কৃতি গবেষণা পত্রিকার পঞ্জিকা ও সংস্কৃতি শীর্ষক বিশেষ সংখ্যায় আমার হাতে খড়ি। তারপর ২ দশক পঞ্জিকা নিয়ে পথ চলা। সবসময়ই তাঁর প্রত্যক্ষ সাহচর্য পেয়েছি। তিনি আজ আর আমাদের মধ্যে নেই, এই প্রবন্ধতায় শ্রদ্ধেয় সনত কুমার মিত্র মহোদয়ের করকমলে নিবেদন করলাম। উদ্ধৃতি শেষ। তারিখ। বঙ্গজীবনে বাংলা পঞ্জিকার প্রভাব এবং বাংলা পঞ্জিকাকে ঘিরে বঙ্গ সংস্কৃতির আবহমান বিতর্ক আজ সর্বজনস্বীকৃত। তালপাতায় হাতে লেখা পাঁজি নানান বিবর্তনের মধ্য দিয়ে ১২২৫ বঙ্গাব্দে মুদ্রিত হয় পঞ্জিকা নামে। সন্দেহ নেই, ছাপাখানার দৌলতে হাতে লেখা পাঁজি মুদ্রিত চেহারা নেওয়ার পর থেকেই বাংলা পঞ্জিকার প্রভাব জনমানসে তীব্র থেকে তীব্রতর হতে থাকে। ১২২৫ বঙ্গাব্দ থেকে ১৪২৩ বঙ্গাব্দ সুদীর্ঘ এই যাত্রা পথে বাংলা পঞ্জিকার ক্রমবর্ধমান জনপ্রিয়তা পঞ্জিকা প্রকাশনার ক্ষেত্রকে বর্ণময় করে তুলেছে। বর্তমান সময়কাল পর্যন্ত বাংলা পঞ্জিকা প্রকাশনায় যতজন প্রকাশক এসেছেন, এত সংখ্যক প্রকাশক পৃথিবীর অন্য কোনো প্রকাশনায় যুক্ত হয়েছেন বলে মনে হয় না। কিন্তু পরিতাপের বিষয়, ভারতবর্ষের সময় নির্ণয়ের বিভিন্ন স্বীকৃত পদ্ধতি কার্যকর থাকায় বাংলা পঞ্জিকা প্রকাশনায় সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। নির্দিষ্ট কোনো গণনা পদ্ধতি গ্রহণ করে প্রকাশকরা সচেতনভাবেই উস্কে দিয়েছে এই বিতর্ক। পৃষ্ঠা ৫২। বিভিন্ন সময়ে বিভিন্ন স্তরে এই বিতর্ক নিরসনের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। পাশাপাশি প্রধানত মুনাফা লাভের আশায় প্রকাশকরাও সর্বদা সচেষ্ট থেকেছেন সমাজের বৃহদাংশের মানুষকে নিজের নিজের প্রকাশনায় আকৃষ্ট করতে। কেবলমাত্র এই লক্ষ্যে প্রকাশকদের ব্যক্তিগত উদ্যোগেই পঞ্জিকা বহির্ভূত নানা বিষয় জায়গা পেতে থাকে বাংলা পঞ্জিকার পাতায়। পর্যায়ক্রমে প্রাত্যহিক জীবনে আবশ্যকীয় বিভিন্ন বিষয় সংক্রান্ত প্রথা, নির্দেশিকা এবং আইনের অন্তর্ভুক্তি বাংলা পঞ্জিকাকে বাঙালির জীবন বেদে উন্নীত করেছিল। এহেন এক প্রকাশনায় বিবিধ তথ্য সংযোজনের গতিময়তায় প্রকাশকরাও কখনো সখনো ভারসাম্য হারিয়েছেন এবং বিভ্রান্ত হয়েছে সমাজ জীবন। বাংলা পঞ্জিকার পাতায় আপাত বিরোধী তথ্যের পাশাপাশি দুষ্ট উদ্ধৃতির মধ্যে বিজ্ঞাপনের প্রাবল্যও আঘাত করেছে ভারতীয় সংস্কৃতির উজ্জ্বল ক্ষেত্রকে। তথাপি একবিংশ শতাব্দীতে বিজ্ঞানমনস্ক সমাজ জীবনও মুক্ত হতে পারেনি বাংলা পঞ্জিকার প্রভাব থেকে। মজার কথা, বাংলা পঞ্জিকা সৃষ্ট বিতর্কের আবর্তে ঘুরপাক খেতে খেতে বঙ্গ সমাজ এই প্রকাশনাকে নির্ভর করেই দ্বন্দ্বমুক্ত হতে চেয়েছেন যুগে যুগে। ২. বাংলা পঞ্জিকার প্রথম প্রকাশক কে, কোন অঞ্চল থেকে তা প্রকাশিত হয়েছিল সে বিষয়ে বিশেষজ্ঞরা একমত হতে পারেননি। মূলত তথ্য প্রমাণের অভাবেই এই বিতর্ক আজও বহমান। এ বিষয়ে অধিক প্রচলিত মতটি এই রকম। উদ্ধৃতি শুরু। এ পর্যন্ত প্রথম ছাপা যে পঞ্জিকার সন্ধান পাওয়া গেছে সেটি ছাপা হয়েছিল ১৮১৮ খ্রিস্টাব্দে। প্রকাশ করেছিলেন জনৈক রাম হরি। এর পৃষ্ঠা সংখ্যা ১৫৩। এই পঞ্জিকায় একটি মাত্র ছবি ছিল, যাতে দেখানো হয়েছে এক দেবী সূর্যের রথ টেনে যাচ্ছেন। নারী উদ্ধৃতি শেষ। পাদটিকা ১। যদিও এই মতের সমর্থনে কোনো তথ্য প্রমাণের উল্লেখ নেই। প্রসঙ্গত উল্লেখ, উদ্ধৃতি শুরু,
1818 জনৈক রামহরি প্রকাশিত একটি পঞ্জিকার কথা লংয়ের তালিকা থেকে পাওয়া যায়। উদ্ধৃতি শেষ, তারই পাদটিকা 2। আরেকটি মত, উদ্ধৃতি শুরু, কুলটি নিবাসী হলধর বিদ্যানিধি জ্যোতিষ সিদ্ধান্ত স্যান্ডার কোং দ্বারা সর্বপ্রথম বাংলা পঞ্জিকা ছাপাইয়া প্রকাশ করেন। তারই উদ্ধৃতি শেষ, পাদটিকা 3। এই সংখ্যাটির প্রকাশকালের কোনো হদিশ মেলেনি। সংখ্যাটির অস্তিত্বও খুঁজে পাওয়া যায়নি। এই প্রসঙ্গে আরেকটি মতের উল্লেখ বিশ্বকোষে বর্তমান। বিশ্বকোষ থেকে জানা যায় কলকাতার স্যান্ডার্স কোম্পানি সর্বপ্রথম বাংলা পঞ্জিকা ছাপিয়ে প্রকাশ করে এবং তার সংকলক ছিলেন হলধর বিদ্যানিধি। পাদটিকা 4, পৃষ্ঠা 53। এই সংখ্যাটিরও সন্ধান মেলেনি। তথ্য প্রমাণের উপর ভিত্তি করে জোড়াসাঁকোর জনৈক দুর্গাপ্রসাদ বিদ্যাভূষণকে প্রথম বাংলা পঞ্জিকা প্রকাশকের মর্যাদা দেওয়া যেতে পারে, যদিও দুর্গাপ্রসাদ বিদ্যাভূষণ তাঁর প্রকাশনার একেবারে শেষে সম্ভবত প্রকাশকের নিবেদনে বন্ধনীর মধ্যে শিরোনামহীন বন্ধনী শেষ কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন জনৈক রামহরিকে। তার ভাষায় ড্যাশ উদ্ধৃতি শুরু, শ্রীযুক্ত রামহরির নাম হৃদয় মুঞ্চতে ধাম, ত্রিজগতে তিনি সারাত সার দাঁড়ি, সেই পদ সেবা করি, সম্পদ কামনা করি, করিলাম পঞ্জিকা প্রকাশ। প্রকাশ বানান পয়রফলা কয়াকার মূর্ধন্যস্ব এখানে। দাঁড়ি উদ্ধৃতি শেষ, পাদটিকা 5। প্রকাশকের এই স্বীকারোক্তি বাংলা পঞ্জিকা প্রকাশনায় শ্রীযুক্ত রামহরির অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করার পাশাপাশি যে ধারণা জন্ম দেয় তা হল শ্রীযুক্ত রামহরি প্রকাশিত বাংলা পঞ্জিকার প্রথম পৃষ্ঠপোষক। 1225 বঙ্গাব্দে দুর্গাপ্রসাদ বিদ্যাভূষণ সংকলিত পঞ্জিকাটি বর্তমানে কলকাতা জাতীয় গ্রন্থাগারে সংরক্ষিত আছে। দাঁড়ি পাদটিকা 6। সাধারণভাবে অনেকেই মনে করেন যে শ্রীরামপুর মিশনের ছাপাখানা হল বাংলা পঞ্জিকার আঁতুড় ঘর। এ প্রসঙ্গে যে কথা উল্লেখ করা প্রয়োজন তা হল ড্যাশ উদ্ধৃতি শুরু, শ্রীরামপুর মিশনের ছাপাখানা বাইবেল অনুবাদের পাশাপাশি রামায়ণ অন্নদামঙ্গল ছাপলেও হিন্দু ধর্ম সংস্কৃতির এই গাইডবুক ছাপেনি সচেতন ধর্মবিরোধের কারণেই। দাঁড়ি উদ্ধৃতি শেষ, পাদটিকা 7। সম্ভবত 1231 বঙ্গাব্দে শ্রীরামপুর থেকে প্রথম বাংলা পঞ্জিকা প্রকাশিত হয়েছিল। সংখ্যাটি সেই সময় পর্যন্ত প্রকাশিত পঞ্জিকাগুলির মধ্যে আকারে ছিল সর্ববৃহৎ। পঞ্জিকাটির পৃষ্ঠা সংখ্যা ছিল 168। পাদটিকা 8। 1225 বঙ্গাব্দে সংকলক দুর্গাপ্রসাদ নিজেকে জোড়াসাঁকো নিবাসী হিসাবে বর্ণনা উদ্ধৃতি শুরু, জোড়াসাঁকো মম ধাম ... উদ্ধৃতি শেষ, পাদটিকা 9 করলেও প্রকাশনা স্থানের কোনো উল্লেখ করেননি। অনুমান 1225 বঙ্গাব্দে দুর্গাপ্রসাদ কলিকাতার অন্তর্গত কোনো না কোনো দেশি লোকের ছাপাখানা থেকে সংখ্যাটি প্রকাশ করেছিলেন। পাদটিকা 10। এই অনুমানের সাপেক্ষে অনায়াসে আমরা জেমস লংয়ের মন্তব্য ড্যাশ উদ্ধৃতি শুরু, বাংলা বই খুব কমই ইউরোপীয় দোকানগুলিতে পাওয়া যায়। কলকাতায় 20 বছর থেকেও হয়তো অনেকে জানবে না যে এখানে বাংলা ছাপাখানা থেকে বাঙালিরা বই ছেপে বার করেছে। এটা জানতে গেলে তাকে শহরের নেটিভ পাড়ায় চিতপুর রোডে যেতে হবে। পৃষ্ঠা 54। নেটিভ ছাপাখানাগুলি সাধারণত এখানকার অলিগলিতে বর্তমান। বাইরে হয়তো আড়ম্বর বেশি নেই, কিন্তু ব্যবসা চলে পুরো দমে। উদ্ধৃতি শেষ, পাদটিকা 11 উল্লেখ করতে পারি। বাংলা পঞ্জিকার প্রথম প্রকাশক কে, কোন অঞ্চল থেকে সেটি প্রকাশিত হয়েছিল এ বিষয়ে নিশ্চিত করে কোনো ব্যক্তি এবং অঞ্চলের নাম বলা না গেলেও প্রথম প্রকাশনাকাল সম্পর্কে কোনো বিতর্ক নেই।
কোনো গবেষকই 1225 বঙ্গাব্দের আগে বাংলা পঞ্জিকা প্রকাশিত হয়েছে এমনটি দাবি করেননি। সুতরাং বাংলা পঞ্জিকার প্রথম প্রকাশকাল 1225 বঙ্গাব্দ। 3. বাংলা পঞ্জিকা সংক্রান্ত বিতর্ক এবং বিভ্রান্তির মূলে রয়েছে গণনা পদ্ধতির বিভিন্নতা। গণনা পদ্ধতির এই বিভিন্নতা কিভাবে ধীরে ধীরে বাংলা পঞ্জিকার সৃষ্টি করেছে, বাংলা পঞ্জিকায় সৃষ্টি করেছে বিপরীতধর্মী দুটি ঘরানা, সে বিষয়ে আলোকপাত অত্যন্ত জরুরি। আলোচ্য বিষয়ের সম্যক ধারণা লাভের উদ্দেশ্যে 1375 বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রকাশিত ভারতকোষ গ্রন্থে নির্মলচন্দ্র লাহিড়ী মহাশয়ের রচনা থেকে কিছু অংশ এবং 1385 বঙ্গাব্দে সাক্ষরতা প্রকাশন কর্তৃক প্রকাশিত বিশ্বকোষ গ্রন্থে আলিপুর পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের ভূতপূর্ব ডিরেক্টর অমলেন্দু বন্দ্যোপাধ্যায় মহাশয়ের রচনার কিছু অংশ উদ্ধৃত করা হল। উদ্ধৃতি শুরু। সভ্যতা বিকাশের প্রথম যুগেই মানব সমাজে কাল-বিভাগের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল। তদনুসারে কাল গণনার জন্য বিভিন্ন দেশে ভিন্ন ভিন্নভাবে বৎসর, মাস ও দিন গণনার প্রথার উদ্ভব হয়। ভারতবর্ষে লৌকিক প্রয়োজনের অপেক্ষা যজ্ঞানুষ্ঠানের কাল নির্ণয়ই উক্তরূপ কাল বিভাগ বা বর্ষপঞ্জি রচনার প্রধান উদ্দেশ্য ছিল। বৈদিক ঋষিরা বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন যজ্ঞানুষ্ঠান করিতেন, সেই জন্য বৎসরের ঋতু বিভাগ সুষ্ঠুরূপে করা তাহাদের বিশেষ প্রয়োজন ছিল। এতদ উদ্দেশ্যে তাহারা সায়ন বা ঋতুনিষ্ঠ বৎসর গণনা করিতেন এবং বৎসরকে উত্তরায়ণ ও দক্ষিণায়ন এই দুই ভাগে বিভক্ত করিতেন। তখন কোনো গণনা পদ্ধতির উদ্ভব হয় নাই, রবির উত্তর এবং দক্ষিণ গতি পর্যবেক্ষণ করিয়াই আয়ন বিভাগ করা হইত। তাহারা বৎসরকে তপস্য, মধু, মাধব, শুক্র, সূচি, নবস্য, ইব, ঊর্জ, সহস ও সহস্য এই 12টি মাসেও ভাগ করিয়াছিলেন। তপ হইতে সূচি পর্যন্ত উত্তরায়ণের অন্তর্গত এবং নবস হইতে সহস্য পর্যন্ত দক্ষিণায়নের অন্তর্গত। পৃষ্ঠা 55। এই প্রকার কাল বিভাগ যজুর্বেদের কালে প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দে রচিত হইয়াছিল। তৎকালে তিথির ব্যবহার ছিল না, মাত্র পূর্ণিমা, অমাবস্যা ও অষ্টকা ব্যবহৃত হইত। নক্ষত্র বিভাগ ছিল। কৃত্তিকা নক্ষত্র হইতে গণনা করিয়া 27টি বা 28টি নক্ষত্রে চক্রকে বিভক্ত করা হইত। ইহাই ভারতে পঞ্জিকা গণনা পদ্ধতির আদি যুগ। তৎকালে চান্দ্রমাস গণনার উল্লেখও কিছু কিছু পাওয়া যায়। ফাল্গুনী পূর্ণিমা প্রভৃতির উল্লেখ বৈদিক সাহিত্যে আছে। সুতরাং মনে হয় তৎকালে যে চান্দ্রমাস প্রচলিত ছিল তাহা পূর্ণিমান্ত মাস। বেদাঙ্গ জ্যোতিষকালে 1000 খ্রিস্টপূর্বাব্দের সন্নিহিত অধিকতর বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পঞ্জিকা গণনা প্রবর্তিত হয়। এই পঞ্জিকার বৎসর আরম্ভ হইত উত্তরায়ণ দিবস হইতে এবং উহাতে 12টি অমান্ত চান্দ্রমাস ব্যবহৃত হইত। উহাতে 30টি তিথি এবং 27টি নক্ষত্র গণনার ব্যবস্থাও ছিল এবং প্রতি 5 বৎসরের এক যুগের পর এই পঞ্জিকার গণনা আবর্তিত হইত। তখনও সূক্ষ্ম তীর্থান্ত তয়হস্যই থয়জফলাদন্তের নয় তয় তীর্থান্ত প্রভৃতি কাল গণনার আবিষ্কার হয় নাই। মাত্র মধ্যমা মনে প্রতিদিন এক তিথি এক নক্ষত্র এই হিসাবে তীর্থাদি নিরূপিত হইত এবং মধ্যে মধ্যে এক একটি তিথি হিসাব হইতে বাদ দেওয়া হইত। পঞ্চবর্ষাত্মক যুগ ব্যতীত কোনো অব্দ গণনার প্রথা তখনও প্রবর্তিত হয় নাই।
এই বেদাঙ্গ জ্যোতিষ পঞ্জিকার দ্বারাই প্রায় 1500 বৎসর ধরিয়া ভারতে কাল গণনা ও যজ্ঞাদির কাল নির্ণয় প্রয়োজন সাধিত হইয়াছিল। মহাভারতের পাণ্ডবগণের অজ্ঞাতবাসের সময়পূর্তির হিসাব করিবার সময়েও এই বেদাঙ্গ জ্যোতিষ পঞ্জিকার গণনা পদ্ধতি গ্রহণ করা হইয়াছিল। তৎপরে খ্রিস্টীয় চতুর্থ বা পঞ্চম শতকে ভারতে সূক্ষ্ম গণনা পদ্ধতির অভ্যুদয় হয়। ক্রমে আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত প্রভৃতি জ্যোতির্বিদ এই পদ্ধতিকে জ্যোতির্বিদ্যার ভিত্তিতে প্রতিষ্ঠিত করেন এবং তীর্থাদির সূক্ষ্ম কাল গণনার সূত্রাদির দ্বারা প্রতিদিনের তিথি, নক্ষত্র প্রভৃতির পূর্তিকাল পঞ্জিকা মধ্যে সন্নিবেশের ব্যবস্থা করেন। এ বিষয়ে সূর্য সিদ্ধান্ত জ্যোতির্বিদ্যার একখানি পূর্ণাঙ্গ গ্রন্থ। এই সূর্য সিদ্ধান্তের ভিত্তিতেই অতঃপর এদেশে পঞ্জিকা গণিত হইয়া থাকে। দাড়ি উদ্ধৃতি শেষ, পাদটিকা 12। উদ্ধৃতি শুরু। ভারতে বিভিন্ন পঞ্জিকার বিভিন্ন গণনা পদ্ধতি প্রচলিত আছে। এই বিভিন্নতার ফলে আমাদের দেশে এক জটিল পঞ্জিকা বিভ্রাটের সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন প্রদেশ থেকে যেসব পঞ্জিকা প্রকাশিত হয়ে থাকে, বর্তমানেও তাদের মধ্যে প্রচুর অনৈক্য আছে। যেমন বছর আরম্ভ এবং মাস আরম্ভের দিন ভিন্ন ভিন্ন প্রদেশে বিভিন্ন রকমের। পঞ্জিকাগুলিতে যে অব্দ ব্যবহৃত হয় তার মধ্যেও কোনো ঐক্য নেই। পৃষ্ঠা 56। জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতেই গণিত তিথি, নক্ষত্র প্রভৃতির যে অন্তকাল এইসব পুস্তিকায় দেওয়া থাকে, তাও সকল পঞ্জিকায় একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। কোনো কোনো প্রদেশের বর্ষপঞ্জি সূর্যের রাশি প্রবেশ অনুসারে গণিত হয়ে থাকে, এগুলোকে সৌরপঞ্জি বলে। আবার কোনো কোনো প্রদেশের সৌরমাসের সঙ্গে সংশ্লিষ্ট যে চান্দ্রমাস, তার ভিত্তিতে বর্ষপঞ্জি গণিত হয়। সেই সব পঞ্জিকা সৌরচান্দ্র বা সাধারণভাবে চান্দ্রপঞ্জি নামে অভিহিত। সৌরপঞ্জিতে ব্যবহৃত তারিখও সকল প্রদেশে একরকম নয়। দেশভেদে মাসের তারিখ সংখ্যার 1 বা 2 দিনের পার্থক্য লক্ষ্য করা যায়। আবার সৌরমাসের নামও সব প্রদেশে একরকম নয়। যেমন যে মাসকে পূর্ব ভারতে বৈশাখ মাস বলা হয়, দক্ষিণ ভারতে তাকেই চিত্তিরাই বলে। কোথাও বা একে মেষম এবং কোথাও বা একে বহাগ নামে অভিহিত করা হয়। ভারতের যে সকল প্রদেশ চান্দ্রপঞ্জির দ্বারা লৌকিক কাজের দিন তারিখ নির্ধারিত হয়, সেসব স্থানেও অনুরূপ অনৈক্য বিদ্যমান। কোথাও আমন্ত বা শুক্লাদি পদ্ধতিতে মাস গণনা করা হয়, সেখানে অমাবস্যার পরদিন থেকে মাসের আরম্ভ। আবার কোথাও পূর্ণিমান্ত অর্থাৎ কৃষ্ণাদি প্রচলিত, সেখানে ওই একই মাসের 15 দিন পূর্ববর্তী পূর্ণিমার পরের দিন থেকে আরম্ভ হয়ে থাকে। বৎসরের আরম্ভকালও বিভিন্ন প্রদেশে বিভিন্ন প্রকার। কোথাও সৌর বৈশাখ থেকে, কোথাও বা সৌর ভাদ্র থেকে বৎসর গণনা করা হয়ে থাকে। যেসব প্রদেশে চান্দ্রপঞ্জি প্রচলিত, সেসব স্থানে কোথাও চান্দ্র চৈত্র হতে, কোথাও বা চান্দ্র কার্তিক হতে বৎসরের আরম্ভ হয়ে থাকে। এর ওপরে দেশের বিভিন্ন প্রদেশে যে সকল অব্দ ব্যবহৃত হয়, তাদের মধ্যেও পার্থক্য কম নয়। এইসব অসামঞ্জস্যের ফলে ভারতে বর্তমানে বিভিন্ন প্রকার পঞ্জিকা গণনা পদ্ধতির অস্তিত্ব লক্ষিত হয়। পঞ্জিকা প্রকাশনার পদ্ধতিও বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকমের। মূলত জ্যোতির্বিজ্ঞানের ওপর ভিত্তি করে যেসব তথ্য পঞ্জিকাতে দেওয়া থাকে, সেই সূত্রে বিচার করলে ভারতে প্রচলিত সমস্ত পঞ্জিকাকেই মাত্র 2 রকম শ্রেণীতে ভাগ করা যায়। নারী পাদটিকা 13। এখানে উদ্ধৃতি শেষ চিহ্ন দেওয়া হয়নি। শ্রেণী দুটি যথাক্রমে অদৃক সিদ্ধ, অদয়রি কয় হসন্ত দন্তেশ্বয় হস্যই দয় ধয়, অদৃক সিদ্ধ বা অশুদ্ধ পঞ্জিকা।
ভারতবর্ষের সনাতনপন্থীরা সূর্য সিদ্ধান্ত গ্রন্থের ওপর ভিত্তি করে যে গণনা পদ্ধতি সূত্রপাত করেছিলেন, সেই পদ্ধতি নির্ভর পঞ্জিকাই অদৃক্সিদ্ধ বা অশুদ্ধ পঞ্জিকা নামে পরিচিত। পৃষ্ঠা 57। আনুমানিক 400 খ্রিস্টাব্দে সূর্য সিদ্ধান্ত রচিত হয়েছিল এবং খুব সঙ্গত কারণেই গণনা পদ্ধতিতে সংযোজিত হয়েছিল ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুমান, চিন্তা, ভাবনা ইত্যাদি আপেক্ষিক উপাদান। গণনা পদ্ধতিতে দূরবীন যন্ত্রের ব্যবহার তখন স্বপ্নাতীত ছিল। মানমন্দিরের ধারণাও বাস্তবায়িত হয়নি। এমতাবস্থায় খালি চোখে গণনা আজও আমাদের কাছে এক চরম বিস্ময়। তবে যে কথা অস্বীকার করার উপায় নেই তা হল জ্যোতির্বিজ্ঞান অত্যন্ত প্রগতিশীল বিজ্ঞান এবং অনবরত এর সূত্রাবলীর সংস্কারও একান্ত প্রয়োজন। কিন্তু সংস্কারহীন সূর্য সিদ্ধান্ত অনুযায়ী যে গ্রহ অবস্থান পাওয়া যায় তা মহাকাশে দৃশ্যমান গ্রহ অবস্থানের সাথে মেলে না। কাজেই এই গণনালব্ধ তথ্যাদি কখনোই দৃক্সিদ্ধ নয়। মজার কথা, এই প্রাচীনপন্থীরা অত্যাধুনিক বৈজ্ঞানিক গবেষণা সম্বন্ধে খুব সচেতনভাবেই সম্পূর্ণ উদাসীন ও নির্বিকার ছিলেন। দৃক্সিদ্ধ বা শুদ্ধ পঞ্জিকা। জ্যোতির্বিজ্ঞানের আধুনিকতম পদ্ধতি অনুসারে সূর্য, চন্দ্র ও গ্রহের দৈনন্দিন অবস্থান যে পঞ্জিকায় লিপিবদ্ধ হয় তাকে দৃক্সিদ্ধ বা শুদ্ধ পঞ্জিকা বলে। এই পঞ্জিকায় লিপিবদ্ধ চন্দ্র ও গ্রহের অবস্থানের সাথে রাতের আকাশে দূরবীন দিয়ে দৃশ্যমান চন্দ্র ও গ্রহের অবস্থানের কোনো রকম পার্থক্য থাকে না। তিথি ও নক্ষত্রের সময়ও গণিত হয় একেবারে নির্ভুল সূর্য ও চন্দ্রের অবস্থান থেকে। সংস্কারবাদী পঞ্জিকাকার ওড়িশার মহামহোপাধ্যায় চন্দ্রশেখর সিংহ সামন্ত, পশ্চিম ভারতের লোকমান্য বালগঙ্গাধর তিলক, শাস্ত্রবিদ পণ্ডিত বাপুদেব শাস্ত্রী ও কেতকর, কাশীর সর্বজনমান্য পণ্ডিত মদনমোহন মালব্য, বাংলার মহামহোপাধ্যায় মহেশচন্দ্র ন্যায়রত্ন, শশধর তর্কচূড়ামণি, আচার্য যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি প্রমুখ পণ্ডিতবর্গের পরামর্শে 1297 বঙ্গাব্দে দৃক্সিদ্ধ পঞ্জিকার অভাব পূরণের লক্ষ্যে শ্রী মাধবচন্দ্র চট্টোপাধ্যায় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা প্রকাশ করেন। বঙ্গবাসী শ্রী চট্টোপাধ্যায় ইংল্যান্ডের নাবিক পঞ্জিকা নটিক্যাল NAUTICAL অ্যালমানাক ALMANAC পাদটিকা 14 অনুসারে এই কাজে প্রবৃত্ত হয়েছিলেন। বার, তিথি, নক্ষত্র, যোগ, করণ এই 5টি বিষয় সম্বলিত পঞ্জিকার প্রধান অঙ্গ হল তিথি। এই তিথি নির্ণয়ে অদৃক্সিদ্ধ পঞ্জিকাকাররা যে তত্ত্বের উপর নির্ভর করেন তা হল বান বৃদ্ধি, বয়াকার মূর্ধন্য বয়রি দয়ধয় হস্যই, বান বৃদ্ধি রসক্ষয়। পৃষ্ঠা 58। এই তত্ত্বের অন্তর্নিহিত অর্থ হল তিথি বৃদ্ধি 65 দণ্ডের অধিক হবে না, আর তিথি হ্রাস 54 দণ্ডের কম হবে না। বর্তমান বিজ্ঞানভিত্তিক গণনায় দেখা যায় যে তিথির সময়সীমা বানবৃদ্ধি রসক্ষয়ের নিয়ম একেবারেই মেনে চলতে পারে না। এমন এক এক সময় হয় যখন অদৃক্সিদ্ধ পঞ্জিকা এবং দৃক্সিদ্ধ পঞ্জিকাতে দেওয়া তিথির সময়ের পার্থক্য 6 ঘন্টা পর্যন্ত হতে দেখা যায়। গণনা পদ্ধতির বিভিন্নতা কেবল লৌকিক বা ধর্মীয় ক্রিয়াকর্মে জটিলতা সৃষ্টি করেনি, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক জীবনকেও বিভ্রান্ত করেছে নানাভাবে। এমনকি রাষ্ট্র পরিচালন ব্যবস্থাও ব্যাহত হয়েছে গণনা পদ্ধতির এই বিভিন্নতার কারণে। প্রসঙ্গত উল্লেখ্য, ইংরেজ সরকার ভারতবর্ষের শাসনভার গ্রহণের প্রাথমিক পর্যায়ে পঞ্জিকায় নির্দেশিত দিন, ক্ষণ, তারিখের ভিত্তিতেই রাজকার্য পরিচালিত হতো।
বিভিন্ন পঞ্জিকার ঐক্যমতের অভাব তদানীন্তন রাজকার্য পরিচালনায় ব্যাঘাত সৃষ্টি করায় ইংরেজ সরকার দ্বারস্থ হন নবদ্বীপাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের। ইংরেজ সরকারের অনুরোধে সাড়া দিয়ে রাজা কৃষ্ণচন্দ্র নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিতদের আমন্ত্রণ করে পঞ্জিকা সংকলনের সর্বসম্মত একটি নির্দেশিকা প্রস্তুত করতে সমর্থ হন। পরবর্তী সময়ে ওই নির্দেশিকা পঞ্জিকার উৎকর্ষ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও গণনা পদ্ধতির বিভিন্নতা রোধে সমর্থ হয়নি। আনুমানিক 1294 বঙ্গাব্দে এবং তার পরবর্তী সময়ে পঞ্জিকা সংস্কারের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রদেশে এক ধারাবাহিক প্রচেষ্টা শুরু হয়েছিল। কখনো কখনো কিছু প্রচেষ্টা আন্দোলনের আকার নিয়েছিল এবং ওই আন্দোলনের ফলশ্রুতিতে বেশ কিছু সংস্কৃত পঞ্জিকার উদ্ভব হয়েছিল। পঞ্জিকা সৃষ্ট নানান জটিলতা এবং বিভ্রান্তি দূরীকরণের উদ্দেশ্যে সংস্কৃত পঞ্জিকাগুলিতে বিশুদ্ধভাবে তিথি নক্ষত্রাদি গণনার পাশাপাশি গ্রহাদির অবস্থানও বর্ণিত হয়েছিল দৃক্সিদ্ধ উপায়ে। পঞ্জিকা সংস্কারের এই প্রয়াস প্রাদেশিকতার সংকীর্ণ বেড়াজালে আটকে যাওয়ার কারণে বিজ্ঞানসম্মত উপায়ে সর্বভারতীয় স্তরে সর্বজনগ্রাহ্য একটি জাতীয় বর্ষপঞ্জি ন্যাশনাল ক্যালেন্ডার থেকে আমরা বঞ্চিত হই। তথ্য প্রমাণের সাহায্যে বলা যায় ওই সময় পঞ্জিকা সংস্কারকগণ তাঁদের গণনাতে শুদ্ধ ঋতুনিষ্ঠ অর্থাৎ সায়ন বৎসর গ্রহণের সাহস দেখাতে সক্ষম হননি। পৃষ্ঠা 59। তাঁরা সূর্য সিদ্ধান্তে বর্ষমান অক্ষুণ্ণ রেখে অন্যান্য বিষয়ের সংস্কারের মধ্য দিয়ে পঞ্জিকা সংস্কারে নিবিষ্ট ছিলেন। পরবর্তী সময়ে সূর্য সিদ্ধান্তের বর্ষমান ত্যাগ করলেও পঞ্জিকা সংস্কারকগণ কখনোই প্রকৃত সায়ন বর্ষমান গ্রহণ করতে পারেননি। ফলে পঞ্জিকা প্রকাশকদের দীর্ঘকালীন দ্বন্দ্ব আরও প্রকট হয়ে ওঠে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু পঞ্জিকা গণনা পদ্ধতি সংক্রান্ত সমস্যা নিয়ে কতটা ওয়াকিবহাল ছিলেন তা তাঁর বক্তব্যেই প্রতিভাত হয়েছে। 1360 বঙ্গাব্দে দিল্লিতে অনুষ্ঠিত পঞ্জিকা সংস্কার কমিটির সভায় উদ্বোধনী ভাষণে পণ্ডিত নেহরু বলেন, quote opens, "The present confusion in our own calendar in India ought to be removed. I hope that our scientists will give a lead in this matter." Stop unquote, পাদটিকা 15। 1359 বঙ্গাব্দে ভারত সরকার বিজ্ঞানী ডক্টর মেঘনাথ সাহাকে সভাপতি করে একটি পঞ্জিকা সংস্কার কমিটি, ক্যালেন্ডার রিফর্ম কমিটি গঠন করেন। সমগ্র ভারতবর্ষে সর্বজনগ্রাহ্য একটি শুদ্ধ পঞ্জিকা গণনার প্রস্তাব গ্রহণের ভার এই কমিটির উপর অর্পিত হয়েছিল। এই কমিটি 1362 বঙ্গাব্দে সর্বাধুনিক জ্যোতির্বিজ্ঞান নির্ভর পদ্ধতিতে পঞ্জিকার সমস্ত তথ্যাদি গণনার সুপারিশ করেন। ভারত সরকার এই সুপারিশ সাদরে গ্রহণ করেন এবং ভারত সরকারের পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার 1364 বঙ্গাব্দে 10টি প্রাদেশিক ভাষায় রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ প্রকাশ করেন। রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ বিশুদ্ধ সিদ্ধান্ত বা দৃক্সিদ্ধ পদ্ধতি অবলম্বন করলেও ভারত সরকার অশুদ্ধ বা অদৃক্সিদ্ধ পদ্ধতি সম্পর্কে নির্বিকার রয়ে গেলেন। কাজেই আমরা আজও সমস্যা মুক্তির আনন্দ থেকে বঞ্চিত রয়ে গেলাম। 4. বাংলা পঞ্জিকার নামকরণের বিভিন্নতা কোনো বিতর্কের জন্ম দিয়েছিল কি না সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা না গেলেও একথা অনস্বীকার্য যে বিভিন্ন সময়ে নামকরণের বহুমুখিতা বাংলা পঞ্জিকা প্রকাশনার এক ব্যতিক্রমী ক্ষেত্র। এই অংশের আলোচনায় বাংলা পঞ্জিকার বহুমাত্রিক নামকরণেই আমরা নিবিষ্ট থাকব। ছাপা বাংলা পঞ্জিকা প্রকাশিত হওয়ার প্রথম পর্যায়ে অধিকাংশ প্রকাশকই
উদ্ধৃতি নূতন পঞ্জিকা উদ্ধৃতি শেষ নামে নিজের নিজের প্রকাশনা প্রকাশ করতেন। পৃষ্ঠা 60। সম্ভবত নতুন বছর সংক্রান্ত যাবতীয় তথ্যাদি বাংলা পঞ্জিকায় লিপিবদ্ধ হওয়ায় প্রকাশকরা এই নাম নির্দ্বিধায় গ্রহণ করেছিলেন। কেবলমাত্র প্রকাশকের নামের সাহায্যেই প্রকাশনাগুলির পৃথক স্বাতন্ত্র্য রক্ষিত হতো। নামকরণের এই ধারায় প্রথম পরিবর্তন লক্ষিত হয় 1232 বঙ্গাব্দে। ওই বছর নবপঞ্জিকা এবং কলেজ পঞ্জিকা নামে দুটি পঞ্জিকা প্রকাশিত হয়। প্রথমটির প্রকাশকের নাম পাওয়া না গেলেও দ্বিতীয় সংখ্যাটি সম্পাদনা করেছিলেন বিশ্বনাথ তর্কভূষণ। নবপঞ্জিকা নামকরণে অভিনবত্ব থাকলেও তা যুক্তির সীমা অতিক্রম করেনি। নূতন পঞ্জিকা বা নবপঞ্জিকার আভিধানিক অর্থ একই অর্থে বহমান, কিন্তু প্রকাশক কেন তার প্রকাশনার নাম কলেজ পঞ্জিকা রেখেছিলেন তা সত্যই অনুমানে ধরা যায় না। 1251 বঙ্গাব্দে বঙ্গবাসী প্রকাশনা কর্তৃক প্রকাশিত সংকলনটির নামকরণের স্বাতন্ত্র্যতা আজও আমাদের আকৃষ্ট করে। পুরাতন পঞ্জিকা এই নামকরণের মধ্য দিয়ে প্রকাশক প্রচলিত ধারায় নিজেকে আবদ্ধ না রেখে নতুন পথের সন্ধান দিয়েছিলেন। অজানা পথের ঝুঁকি মাথায় নিয়েই ব্যতিক্রমী এই নামকরণের সাহায্যে প্রকাশক জনমানসে প্রভাব বিস্তার করতে চেয়েছিলেন বলেই মনে হয়। ধর্ম বা সম্প্রদায় নির্ভর নামকরণ বাংলা পঞ্জিকা প্রকাশনার আরেকটি দিক। একথা সত্য যে শুধুমাত্র হিন্দুদের মধ্যেই পঞ্জিকার প্রভাব সীমাবদ্ধ ছিল না। প্রধানত হিন্দুদের প্রভাব থেকে নিজেদের সম্প্রদায়ভুক্ত জনজীবনকে যুক্ত রাখার জন্যই খ্রিস্টান ও মুসলমান সমাজে পঞ্জিকার প্রচলন ঘটেছিল। দ্য ফ্রেন্ড অফ ইন্ডিয়ার বক্তব্য এ প্রসঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক। ওই পত্রিকায় যে তথ্য পরিবেশিত হয়েছিল ড্যাশ উদ্ধৃতি শুরু। এই সমস্ত পঞ্জিকার মধ্যে এই শহরের কৃষ্ণচন্দ্রের প্রেস থেকে ছাপা পঞ্জিকা সব থেকে জনপ্রিয়। কমপক্ষে 4000 কপি এখানে ছাপা হয় এবং সারা বৎসরে হিন্দুদের সমস্ত প্রকারের উৎসব ও ক্রিয়াকলাপের নির্দেশ তাতে পাওয়া যায়। এর প্রধান উদ্দেশ্য হল হিন্দু ধর্ম ও তার নৈতিকতাকে লালন পালন করা। সুতরাং দেশীয় খ্রিস্টানদের জন্য আরেকখানি পঞ্জিকা এখনই তৈরি করার উপযুক্ত সময়। কুসংস্কারের সঙ্গে সম্পর্কহীন এবং পার্থিব জীবনের পক্ষে প্রয়োজনীয় সমস্ত প্রকারের তথ্য তাতে থাকবে। উদ্ধৃতি শেষ, পাদটিকা 16। এই লক্ষ্য নিয়ে 1248 বঙ্গাব্দে ক্যালকাটা খ্রিস্টিয়ান ট্রাস্ট সোসাইটির পক্ষ থেকে বাংলা ভাষায় একখানি খ্রিস্টীয় পঞ্জিকা প্রকাশিত হয়। পৃষ্ঠা 61। 1257-58 বঙ্গাব্দ অন্তস্থ অ ব ওয় আকার বয়দয়ে বিসর্গ হাইফেন অন্তস্থ অ বঙ্গাব্দ প্রকাশিত হয়। The Christian Almanac for the year 1851, ইংরেজি 1851 সালের খ্রিস্টীয় পঞ্জিকা। উদ্ধৃতি শেষ। সংখ্যাটির শিরোনামপত্র থেকে জানা যায় সংখ্যাটি ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে ছাপা হয়েছিল। এছাড়া চার্চ অফ ইংল্যান্ড মিশনারি সোসাইটির তরফে আরও একটি খ্রিস্টীয় পঞ্জিকা প্রকাশের উল্লেখ পাওয়া যায়। পঞ্জিকা প্রকাশনার ক্ষেত্রে মুসলমান সম্প্রদায় প্রাথমিকভাবে গ্রিকদের দ্বারা প্রভাবিত হয়েছিল। পরবর্তী সময়ে হিন্দু ধর্ম সম্বলিত পঞ্জিকা থেকে মুসলিম জনজীবনকে মুক্ত রাখবার জন্য শুরু হয় ইসলামী পঞ্জিকা প্রকাশ। ভারতের অন্যান্য প্রদেশের মতো কলকাতা থেকেও ইসলামী পঞ্জিকা প্রকাশিত হতো উর্দু এবং বাংলা দু ভাষাতেই। 1303 বঙ্গাব্দে সংকলক মোহাম্মদ রেওয়াজউদ্দিন আহমদ প্রকাশ করেছিলেন মুসলমানি পঞ্জিকা বা বৃহৎ মোহাম্মদীয় পঞ্জিকা। 184 পৃষ্ঠার এই পঞ্জিকার বিক্রয় মূল্য ছিল কপি প্রতি 3 আনা।
প্রথম বছর প্রায় 5,000 কপি প্রকাশিত হয়েছিল। পাদটিকা 17। স্বাধীনতার আগে কলকাতা থেকে প্রকাশিত উল্লেখযোগ্য ইসলামী পঞ্জিকাগুলি যথাক্রমে মোহাম্মদী পঞ্জিকা, মদিনা পঞ্জিকা ইত্যাদি। স্বাধীনোত্তর পর্বে 1352 বঙ্গাব্দে মোহাম্মদ সোলোমান, আফতাবউদ্দিন আহমেদ ও কামরুদ্দিন আহমেদ প্রকাশিত বৃহৎ সোলেমানি পঞ্জিকাটি কলকাতার 337 নম্বর আপাতশিতপুর রোড থেকে মুদ্রিত এবং প্রকাশিত হয়েছিল। 1380 বঙ্গাব্দে প্রকাশিত মুসলিম পঞ্জিকা নামক সংকলনটিও বর্তমান। 1349 বঙ্গাব্দে প্রকাশিত হয় শ্রীরামকৃষ্ণ পঞ্জিকা। 1367 বঙ্গাব্দে প্রকাশিত 92 পৃষ্ঠা সম্বলিত শ্রীরামকৃষ্ণ পঞ্জিকার নিবেদন এ যে বার্তা পরিবেশিত হয়েছিল ড্যাশ উদ্ধৃতি শুরু, শ্রী শ্রী ঠাকুর ও মায়ের কৃপায় 1367 সালের শ্রীরামকৃষ্ণ পঞ্জিকা বাহির হইল। ইহাই রামকৃষ্ণাব্দ 125/126 ধরিতে হইবে উদ্ধৃতি শেষ নারী। অর্থাৎ প্রকাশক শ্রীরামকৃষ্ণ পরমহংসের আবির্ভাব কাল থেকে রামকৃষ্ণাব্দর সূচনার কথা ঘোষণা করিয়াছিলেন। প্রকাশক সংখ্যাটির ভূমিকায় বলেন, শ্রী শ্রী প্রেমানন্দ স্বামী মহারাজের পুণ্যস্মৃতির উদ্দেশ্যে এই রামকৃষ্ণ পঞ্জিকা অর্পিত হইল। দাঁড়ি উদ্ধৃতি শেষ। বিশুদ্ধ সারস্বত চৈতন্য পঞ্জিকা প্রকাশিত হয় 1359 বঙ্গাব্দে। সংখ্যাটির আখ্যাপত্র থেকে জানা যায় এটি প্রথম সংখ্যা 467 গৌরাব্দ, পৃষ্ঠা 62। সংখ্যাটিতে ব্যবহৃত গৌরাঙ্গ শব্দটি আমাদের এক নতুন অব্দের সন্ধান দেয়। সম্ভবত গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব কালকে স্মরণীয় করতেই তাঁর অনুগামীরা ওই অব্দের প্রচলন করেছিলেন। ভিক্ষা শিরোনামে সংখ্যাটির নির্ধারিত মূল্য 1 টাকা, 1.0001 টাকা আমাদের নজরে পড়ে। প্রকাশক অথবা প্রকাশনা সংস্থার নামে পঞ্জিকা প্রকাশের রীতি বাংলা পঞ্জিকা প্রকাশনায় এক চলমান ধারা। বঙ্গভাষানুবাদক সমাজ ভার্নাকিউলার লিটারেচার কমিটি 1262 বঙ্গাব্দে প্রকাশ করেন বঙ্গভাষানুবাদক সমাজ প্রকাশিত বিবিধ ব্যবহারোপযোগী বিষয় সম্বলিত নূতন পঞ্জিকা। প্রকাশনার নামের আগেই প্রথম প্রকাশক সংস্থার উপস্থিতি লক্ষিত হয়। পাশাপাশি শিরোনামের মধ্যেই সংকলনের প্রকৃতি উদ্ধৃতি শুরু, বিবিধ ব্যবহার উপযোগী উদ্ধৃতি শেষ বর্ণিত হয়েছিল। 1276 বঙ্গাব্দে দুর্গাচরণ গুপ্ত প্রকাশ করেন গুপ্ত প্রেস ডাইরেক্টরি পঞ্জিকা। প্রকাশক নিজের প্রেসের নাম এবং ডাইরেক্টরি শব্দটি প্রকাশনার নামের সাথে যুক্ত করে একদিকে যেমন নিজের প্রেসের প্রচার কার্য সম্পাদন করেছিলেন, অন্যদিকে ডাইরেক্টরি ধারণারও প্রসার ঘটাতে চেয়েছিলেন। 1290 বঙ্গাব্দে প্রকাশিত হয় P.M. বাগচির, পয়কার কয় হসন্ত চয় হস্যই, বাগচির ডাইরেক্টরি পঞ্জি। প্রতিষ্ঠাতা হিসাবে কিশোরীমোহন বাগচির নাম পাওয়া যায়। বঙ্গভাষানুবাদক সমাজ বিপুল তথ্যের সমাবেশ ঘটিয়ে বাংলা পঞ্জিকা প্রকাশনায় যে ধারার জন্ম দিয়েছিল, P.M. বাগচির ডাইরেক্টরি পঞ্জিকার সাহায্যে সেই ধারা সর্বোচ্চ স্তরে উন্নীত হয়েছিল। দে অ্যান্ড ব্রাদার্সের নূতন পঞ্জিকা প্রকাশিত হয় 1296 বঙ্গাব্দে। সংকলনটি প্রকাশ করেন শ্রী নন্দলাল দে। বটকৃষ্ণ পাল অ্যান্ড কোম্পানির বিশুদ্ধ পঞ্জিকা প্রকাশিত হয় 1306 বঙ্গাব্দে। প্রকাশক শ্রী বটকৃষ্ণ পাল মহাশয় নিজের নামাঙ্কিত প্রতিষ্ঠানের নামে প্রকাশনার নামকরণ করেন। 1376 বঙ্গাব্দে রাজেন্দ্র কুমার গুপ্ত প্রকাশ করেন রাজেন্দ্র ডাইরেক্টরি ফুল পঞ্জিকা।
রাজভক্তির নিদর্শন বাংলা পঞ্জিকার নামকরণে প্রথম প্রতিভাত হয় নবদ্বীপাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের বদান্যতায়। তদানীন্তন প্রকাশকগণ পঞ্জিকার উৎকর্ষ বৃদ্ধিতে রাজা কৃষ্ণচন্দ্রের অবদান স্মরণ করেছেন বিনম্র চিত্তে। প্রকাশনার মুখবন্ধে মহারাজ কৃষ্ণচন্দ্রের অনুমত্তানুসারে অথবা নবদ্বীপাধিপতির অনুমত্তানুসারে সংকলিত ইত্যাদি স্বীকারোক্তির সাহায্যে প্রকাশকগণ তাঁদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিলেন। পৃষ্ঠা 63। পরবর্তী সময়ে কিছু প্রকাশক কেবলমাত্র রাজশক্তির প্রতি আনুগত্য প্রকাশ করতেই পঞ্জিকার নামকরণে যুক্ত করেছেন ভারতেশ্বরীর নাম। 1287 বঙ্গাব্দে প্রকাশক শ্রী বেণীমাধব ভট্টাচার্য প্রকাশ করেন নূতন ভিক্টোরিয়া পঞ্জিকা এবং বৃহৎ ডাইরেক্টরি। সংকলনটির প্রথম খণ্ডে তদানীন্তন রাজপরিবার সম্পর্কিত তথ্য পরিবেশিত হয়েছিল। শ্রী ভট্টাচার্য ঠিক 2 বছর পর অর্থাৎ 1289 বঙ্গাব্দে প্রকাশ করেন কলেজ পঞ্জিকা এবং বৃহৎ ডাইরেক্টরি। কেন প্রকাশক মহাশয় 2 বছরের মধ্যে প্রকাশনার নাম বদল করলেন আর কেনই বা পঞ্জিকার আগে কলেজ শব্দটি যুক্ত করেছিলেন তা সহজবোধ্য নয়। বাংলা পঞ্জিকা প্রকাশনায় শ্রী মাধবচন্দ্র চট্টোপাধ্যায় এক নতুন ধারার প্রবর্তন করেন। শ্রী চট্টোপাধ্যায় আবহমান কালের গণনা পদ্ধতি থেকে বেরিয়ে এসে 1297 বঙ্গাব্দে অত্যাধুনিক যন্ত্র নির্ভর বিজ্ঞানভিত্তিক নির্ভুল গণনা পদ্ধতি প্রবর্তনের লক্ষ্যে প্রকাশ করেন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা। এক কথায় দৃক্সিদ্ধ পঞ্জিকার অভাব পূরণের উদ্দেশ্যেই প্রকাশিত হয়েছিল এই পঞ্জিকা। সুতরাং নামকরণের মধ্য দিয়েই প্রকাশক মহাশয় প্রকাশনার প্রকৃতি সম্পর্কে সমকালীন সমাজ জীবনকে অবহিত করেছিলেন। নিজস্ব প্রকাশনার স্বাতন্ত্র্য বজায় রাখতে বাংলা পঞ্জিকা প্রকাশকগণ কখনো কখনো অঞ্চলের নাম যুক্ত করেছেন প্রকাশনার নামের সাথে। 1303 বঙ্গাব্দে প্রকাশিত নূতন শ্রীরামপুর পঞ্জিকা, 1329 বঙ্গাব্দে প্রকাশিত বরিশালের পঞ্জিকা, 1360 বঙ্গাব্দে প্রকাশিত পাকিস্তান পকেট পঞ্জিকা, 1366 বঙ্গাব্দে প্রকাশিত মায়াপুর পঞ্জিকা ইত্যাদি সংকলনগুলিতে প্রকাশকদের এই ভাবনার প্রতিফলন স্পষ্ট। আলোচ্য সংখ্যাগুলির মধ্যে একমাত্র পাকিস্তান পকেট পঞ্জিকা সংখ্যাটির প্রকাশক কামরুদ্দিন আহমেদ পকেট শব্দটির সাহায্যে সম্ভবত সংখ্যাটির আকৃতি সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে চেয়েছিলেন। সময়ের হাত ধরে বাংলা পঞ্জিকা প্রকাশনায় কতজন প্রকাশক এসেছেন বা প্রত্যেকের প্রকাশিত পঞ্জিকা সম্পর্কে সঠিক সংখ্যা বা বিবরণ আজ আর কোনোভাবেই পরিবেশনযোগ্য নয়। তবুও বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে সংরক্ষিত পঞ্জিকার উপর নির্ভর করে বিভিন্ন নামাঙ্কিত বাংলা পঞ্জিকার এক অসম্পূর্ণ তালিকায় পাঠক সমাজের দৃষ্টি আকর্ষণ করি। পৃষ্ঠা 64। 1225 বঙ্গাব্দে প্রকাশিত পঞ্জিকার নাম জানা যায়নি। জোড়াসাঁকো নিবাসী দুর্গাপ্রসাদ বিদ্যাভূষণ এই সংকলনটি প্রকাশ করেছিলেন। 1227 বঙ্গাব্দে প্রকাশিত পঞ্জিকার অস্তিত্ব পাওয়া গেলেও প্রকাশনার নাম বা প্রকাশকের নাম কিছুই পাওয়া যায়নি। 1231 বঙ্গাব্দে শ্রীরামপুর থেকে প্রকাশিত পঞ্জিকার নাম পাওয়া যায়নি। 1232 বঙ্গাব্দে অগ্রদ্বীপ থেকে বিশ্বনাথ তর্কভূষণ প্রকাশ করেন কলেজ পঞ্জিকা। ওই বছরই প্রকাশিত হয় নবপঞ্জিকা। 1242 বঙ্গাব্দে চন্দ্রোদয় প্রেস থেকে প্রকাশিত সংকলনটির শিরোনাম নূতন পঞ্জিকা। কলকাতা থেকে 1248 বঙ্গাব্দে ক্যালকাটা ক্রিশ্চিয়ান ট্রাস্ট সোসাইটি প্রকাশ করে খ্রিস্টীয় পঞ্জিকা। বঙ্গবাসী প্রকাশনা 1251 বঙ্গাব্দে প্রকাশ করে পুরাতন পঞ্জিকা। কৃষ্ণচন্দ্র কর্মকার 1254 বঙ্গাব্দে প্রকাশ করেন নূতন পঞ্জিকা। ক. সেন্ডার্স, কেনিস অ্যান্ড কোম্পানি
1261 বঙ্গাব্দে প্রকাশ করে নূতন পঞ্জিকা। 1262 বঙ্গাব্দে বঙ্গ ভাষানুবাদক সমাজ প্রকাশ করে নূতন পঞ্জিকা। চিতপুর রোডের বান্ধা বটতলার নম্বর 244/1 বাটি থেকে 1263 বঙ্গাব্দে প্রকাশিত হয় নূতন পঞ্জিকা। বেলুনা বয়কার লয় দীর্ঘ দন্তের নয় আকার থেকে শ্রীযুক্ত হলধারী 1265 বঙ্গাব্দে প্রকাশ করেন নূতন পঞ্জিকা। আহিরিটোলা 9 নম্বর বাটি থেকে 1266 বঙ্গাব্দে প্রকাশিত হয় নূতন পঞ্জিকা। শ্রী মাধবচন্দ্র সূর্য সিদ্ধান্ত 1270 বঙ্গাব্দে প্রকাশ করেন নূতন পঞ্জিকা। 1272 বঙ্গাব্দে শ্রী কেশবচন্দ্র রায় প্রকাশ করেন নূতন পঞ্জিকা। 1276 বঙ্গাব্দে দুর্গাচরণ গুপ্ত প্রকাশ করেন গুপ্ত প্রেস ডাইরেক্টরি পঞ্জিকা। শ্রী কেশবচন্দ্র রায় কর্মকার 1277 বঙ্গাব্দে প্রকাশ করেন নূতন পঞ্জিকা। শ্রী ইন্দ্রনারায়ণ ঘোষ 1277 বঙ্গাব্দে চিতপুর রোড বটতলা নম্বর 317 থেকে প্রকাশ করেন নূতন পঞ্জিকা। 1278 বঙ্গাব্দে শ্রী আনন্দচন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্তৃক সংকলিত ও প্রকাশিত হয় নবপঞ্জিকা ও প্রদর্শিকা। শ্রী সিদ্ধেশ্বর ঘোষ 1279 বঙ্গাব্দে প্রকাশ করেন দে ল অ্যান্ড কোং এর নূতন পঞ্জিকা। 1307 বঙ্গাব্দে ঢাকা থেকে লালমোহন সাহা প্রকাশ করেন সারস্বত পঞ্জিকা। চন্দননগর থেকে শ্রীযুক্ত সত্যরঞ্জন দাস 1313 বঙ্গাব্দে প্রকাশ করেন স্বদেশী সরল ফলিত পঞ্জিকা। 1325 বঙ্গাব্দে বেনি মাধব শীল তালবস্বয় দীর্ঘই ল শীল প্রকাশ করেন পূর্ণচন্দ্র ডাইরেক্টরি পঞ্জিকা। শ্রী নিরাপদ দেবশর্মা 1327 বঙ্গাব্দে প্রকাশ করেন নববিভাকর পঞ্জিকা ও ডাইরেক্টরি। 1329 বঙ্গাব্দে জেনারেল লাইব্রেরি থেকে প্রকাশিত হয় মদন ফুল পঞ্জিকা ও ডাইরেক্টরি, পৃষ্ঠা 65। জেনারেল প্রিন্টিং প্রেস থেকে 1346 বঙ্গাব্দে কৃষ্ণচন্দ্র গুপ্ত প্রকাশ করেন মদন ফুল পঞ্জিকা। একই বছরে জেনারেল লাইব্রেরি থেকে মদন গোপাল গুপ্ত প্রকাশ করেন মদন হাফ পঞ্জিকা। 1348 বঙ্গাব্দে জেনারেল লাইব্রেরি থেকে প্রকাশক শ্রী কৃষ্ণচন্দ্র গুপ্ত প্রকাশ করেন নূতন পকেট পঞ্জিকা এবং নূতন কিষ্ট কয়হস্যই মূর্ধন্য শয়টয় ওকার কিষ্ট পকেট পঞ্জিকা। হরগৌরী গার্হস্থ পঞ্জিকা প্রকাশিত হয় 1349 বঙ্গাব্দে। শ্রী অমিয়নাথ লাহিড়ী 1358 বঙ্গাব্দে প্রকাশ করেন জগজ্যোতি পঞ্জিকা ও ডাইরেক্টরি। নূতন তারাপদ ডাইরেক্টরি পঞ্জিকা প্রকাশিত হয় 1359 বঙ্গাব্দে। প্রকাশক ছিলেন শ্রী বিশ্বনাথ দাস। শ্রী ধনঞ্জয় দে 1360 বঙ্গাব্দে প্রকাশ করেন ভারতমাতা গৃহ পঞ্জিকা। ওই বছরই নবগ্রহ পঞ্জিকা নামক একটি সংখ্যা প্রকাশিত হয়। শ্রী তারাপদ দাস 1361 বঙ্গাব্দে প্রকাশ করেন মহেন্দ্র পকেট পঞ্জিকা। অক্ষয় প্রেস পকেট পঞ্জিকা প্রকাশ করেন শ্রী বেনি মাধব শীল 1362 বঙ্গাব্দে। ওই বছরেই প্রকাশিত হয়েছিল নূতন প্রয়াগ হাফ পঞ্জিকা। শ্রীকৃষ্ণগুপ্ত 1365 বঙ্গাব্দে প্রকাশ করেন শ্রীকৃষ্ণ পকেট পঞ্জিকা। 1367 বঙ্গাব্দে শ্রী বেনি মাধব শীল প্রকাশ করেন মহামায়া পকেট পঞ্জিকা। মায়াপুর থেকে 1374 বঙ্গাব্দে তারা দাস প্রকাশ করেন প্রয়াগ পকেট পঞ্জিকা। 1375 বঙ্গাব্দে প্রকাশিত পঞ্জিকাগুলি যথাক্রমে শ্রী অমরেন্দ্রনাথ দাস সম্পাদিত নূতন প্রয়াগ হাফ পঞ্জিকা, কলিকাতা বাণীরূপ প্রেস থেকে প্রকাশিত নূতন ভারতলক্ষ্মী পকেট পঞ্জিকা, গ্লোব নার্সারি প্রকাশিত গ্লোবের লোক বন্ধু ডাইরেক্টরি পঞ্জিকা, বেনি মাধব ভট্টাচার্যের আদি ও বিশুদ্ধ ফুল পঞ্জিকা এবং বেনি মাধব ফুল পঞ্জিকা নামাঙ্কিত সংখ্যা দুটি
প্রকাশিত হয় 1383 বঙ্গাব্দে। শ্রীকৃষ্ণগুপ্তের ফুল পঞ্জিকা প্রকাশিত হয় 1387 বঙ্গাব্দে। 1390 বঙ্গাব্দে শ্রী বুদ্ধদেব ঘোষ প্রকাশ করেন নূতন ভারতলক্ষ্মী ফুল পঞ্জিকা। বেণীমাধব ভট্টাচার্যের সম্পূর্ণ পারিবারিক পঞ্জিকা এবং বেণীমাধব ভট্টাচার্যের ঘরোয়া পঞ্জিকা নামাঙ্কিত সংখ্যা দুটি 1411 বঙ্গাব্দে জেনারেল লাইব্রেরি অ্যান্ড প্রেস থেকে প্রকাশিত হয়। ঢাকার লোকনাথ বুক এজেন্সি 1413 বঙ্গাব্দে প্রকাশ করে লোকনাথ ডাইরেক্টরি 1413 সনের নতুন পঞ্জিকা। 1417 বঙ্গাব্দে জেনারেল লাইব্রেরি অ্যান্ড প্রেস থেকে প্রকাশিত হয় বেণীমাধব ভট্টাচার্যের কলেজ পঞ্জিকা। পড়া চলছে পরের ফাইলে।